ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী আমরা আসলে আজকে সিন্ধু সভ্যতা দিয়ে শুরু করব। তো আসলে প্রাচীন যুগের যে সভ্যতাগুলো বেশিরভাগই আসলে জীবন ধারণের জন্য, ব্যবসা কিংবা হচ্ছে মানুষজনের যে খাবারের চাহিদা মেটানোর জন্য সবসময় আসলে নদীর পাড়ের দিকে গড়ে উঠতো সভ্যতাগুলো। তো আমাদের এই সিন্ধু সভ্যতা আসলে আমাদের যে কাছাকাছি ভারত পাকিস্তান এই দিকটাতে আসলে সিন্ধু সভ্যতা গড়ে উঠছিল। এই বিষয়টা আবিষ্কার হয় কখন 1921 সালে, যখন পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা অঞ্চলে 1922 সালে সিন্ধু লারকানা জেলার মহেঞ্জোদারো অঞ্চলে খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার সন্ধান পাওয়া যায়। সিন্ধু সভ্যতা আসলে শুরু হয় যখন সিন্ধু সভ্যতা আসলে অনেক প্রাচীন একটা সভ্যতা আমাদের দিকে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলের দিকে আসলে এটা হচ্ছে ভারত পাকিস্তানের এই এলাকায় আসলে হচ্ছে সিন্ধু সভ্যতা ছিল এক সময়। তো এই জিনিসটা আবিষ্কার হয় কখন 1921 সালে, যখন খনন কার্য চালানো হয় তখন এই সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়। তো এই আবিষ্কার এবং এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রাচীন নিদর্শন এগুলো পাওয়া যায়। আর সিন্ধু সভ্যতার পাওয়া প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে বেশ কিছু চিল পাওয়া গেছে এবং এই চিলগুলো দ্বারা প্রমাণিত হয় যে এই সভ্যতার অধিবাসীরা একটা লিখন পদ্ধতিরও ব্যবহার করেছিল। আসলে আমি আসলে আপনাদের হচ্ছে যে মূল যেই পয়েন্টগুলো আছে ওইগুলো একটু বেশি হাইলাইট করবো এবং আপনারা যখন করবেন তখন হচ্ছে একটু ডিটেইলগুলো বিস্তারিত করে নেবেন। আসলে মূল যে জায়গাগুলো এবং আপনারা যখন পড়বেন যে বিষয়গুলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে বিষয়গুলো কেমন ছিল, তাহলে হচ্ছে আপনাদের মাথায় থেকে যাবে যে আসলে এরকম ছিল বিষয়টা। তো সিন্ধু সভ্যতার উৎসকাল হিসেবে ধরা হয় 3600 খ্রিস্টপূর্বাব্দে উল্লেখ করা হয়েছে। আর সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতার সমসাময়িক একটা সভ্যতা। তো এই সময় দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চলে কিছু প্রত্নবস্তুর সাথে সিন্ধু সভ্যতার নিদর্শনের মিল পাওয়া যায়। আসলে হরপ্পা ও মহেঞ্জোদারোতে পাওয়া সিলে সিন্ধু উপত্যকায় পশু, হাতি, গন্ডার, ষাঁড় প্রভৃতি ছিল এবং এই জাতীয় সিল পাওয়া গিয়েছে। যে এগুলো পাওয়ার কারণে যেটা বোঝা যায় যে আসলে ওই সময়ের লোকজন লিখন পদ্ধতির একটা আবিষ্কার করেছিল এবং এই লেখা সম্পর্কে তাদের ভালো একটা ধারণা ছিল। এবং সিন্ধু সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক ছিল, অত প্রাচীন একটা সভ্যতা হয় তখনকার বা তাদের কাছে আসলে তারা যে নগর গড়ে তুলেছিল, তাদের যে রাজধানী, ওই রাজধানী আসলে বেশ সুপরিকল্পিতভাবে গড়ে তুলেছিল তারা। হ্যাঁ, তো ওখানে হচ্ছে বেশ এবং হরপ্পা নগরের সমতল ভূমি ছিল এবং প্রায় ওই হরপ্পা যে সভ্যতাটা সিন্ধু সভ্যতার যে হরপ্পা অঞ্চল, ওখানে ওই এলাকাটা কি প্রায় আড়াই মাইলের ছিল এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এবং সিন্ধুর উপনদী দ্রাবিড় তীরে গড়ে উঠেছিল হরপ্পা নগরী। এবং এই নগরীর দুইটা অংশ ছিল, একটা অংশ ছিল উঁচু এবং অন্য একটা অংশ ছিল নিচু। উঁচু অঞ্চলে আসলে যারা ধনী টাইপের লোকজন ছিল তারা ওই নগরীর উঁচু অঞ্চলে বসবাস করত এবং নিচু শ্রেণীর যারা লোকজন ছিল, যারা শ্রমিক টাইপের লোকজন, তারা ওই অঞ্চলের নিম্নভাগে আর কি থাকতো। পুরো শহরটা বেশ সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল এবং এই বিষয়গুলো একটু বিস্তারিত ব্যাখ্যা গেলে বোঝা যায় যে রাস্তা, সিন্ধু সভ্যতা তখন ওই হরপ্পা নগরীর যে রাস্তা, এই রাস্তাগুলো আর কি সোজা যে এখন বর্তমান যে মহাসড়কগুলোর মতো এরকম ছিল এবং রাস্তার প্রশস্ততা ছিল সর্বোচ্চ 35 ফুট। এটা থেকে বোঝা যায় আসলে একটা নগরী কতটা সমৃদ্ধশীল। এবং তখন এই সিন্ধু সভ্যতা আসলে যেহেতু নদীর পাড়ে ছিল, ব্যবসা বাণিজ্যের জন্য বেশি আসলে প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, এবং সবচাইতে কম প্রশস্ত যেটা রাস্তা, ওটাও 10 ফুট ছিল এবং তাদের এই নগরী ইটের মাধ্যমে তখন যে মাটি পুড়িয়ে যে ইট হতো এবং পুরো নগরী এভাবে তৈরি করা হয়েছিল এবং নগরীর মধ্যে যে গলিপথগুলো থাকতো, গলিপথগুলো অন্ততপক্ষে 5 ফুট চওড়া হতো এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য তারা প্রান্ত সীমার একটা সড়কের সোজা গিয়ে প্রান্ত সীমার বাড়িগুলো থাকতো, ওই বাড়িগুলো বৃত্তাকার করে তৈরি করতো। এবং সিন্ধু সভ্যতা সবচাইতে আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে যে পানি সরবরাহ করার জন্য নগরবাসীর পানি সরবরাহের জন্য পথের ধারে প্রতি আর কি বাড়ির আশেপাশে কূপ খনন করা থাকতো, যাতে তাদের সুপেয় পানি পায় আসলে। এরপরে পয় নিষ্কাশন প্রণালীর ব্যবস্থা ছিল ওখানে। নগর পরিকল্পনাকারীগণ নগর জীবনকে পরিচ্ছন্ন রাখার জন্য মাটির নিচে সুরক্ষিত পয় প্রণালীর ব্যবস্থা করেছিলেন।
এখানে রাষ্ট্রীয়ভাবে সাধারণত এবং ব্যক্তিগত প্রণালীর অস্তিত্ব ছিল। নগরায়নের এই আধুনিক ধারণা অন্য কোনো প্রাচীন সভ্যতায় দেখা যায়নি আসলে। ওই সমসাময়িক সময় কিংবা তার আগে পরে যত আসলে সভ্যতা গড়ে উঠেছিল, এই নগরায়নের যে আধুনিক ধারণা, এই যে বড় প্রশস্ত রাস্তা, পানি সরবরাহ, পয় নিষ্কাশন প্রণালী, এগুলো সমসাময়িক কোনো সভ্যতা দেখা যায় নাই। এর মাধ্যমে বোঝা যায় আসলে সিন্ধু সভ্যতা কতটা সমৃদ্ধ ছিল। এরপরে তাদের ওই নগরীতে ডাস্টবিনের ব্যবস্থা থাকতো। এরপরে সড়কবাতি এবং এই যে বিশাল বড় বড় যে সড়ক ছিল, সড়কবাতির ব্যবস্থা করা হয়েছিল। এবং নগর প্রতিরক্ষার জন্য কর্তৃপক্ষ তাদের নগরের বহির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা করেছিল। এই কারণে নগরীর পশ্চিম প্রান্তে সুরক্ষিত দুর্গ তৈরি করা হয়েছিল এবং দুর্গতে প্রয়োজনীয় সৈন্য এবং অস্ত্র মজুত রাখা হয়েছিল। এবং পরিমাপ পদ্ধতি, সিন্ধু সভ্যতা অত প্রাচীন একটা সভ্যতা, কিন্তু তাদের ওই সময় পরিমাপ করার জন্য, যে তাদের ব্যবসাটা মূল ছিল, পরিমাপ করার জন্য তার পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিল। হ্যাঁ, এক্ষেত্রে ওই যে কোনো কিছু ওজন দেওয়ার জন্য যে তারা যে সবচাইতে ক্ষুদ্র যে বাটখারা ছিল, ওটার ওজন হচ্ছে 0.875 গ্রাম, এবং সবচাইতে বড় ওজনের যে বাটখারাটা ছিল ওটা ছিল 10.970 গ্রাম। এই বাটখারাগুলো ছিল চতুষ্কোণ আকৃতি এবং বড়গুলোর আকৃতি ছিল গোল ও কিছুটা কবি। এবং এই সিন্ধু সভ্যতার এই যে বাটখারাগুলো ছিল, এই বাটখারাগুলো ওজনের জন্য ব্রোঞ্জের স্কেল ব্যবহার করা হতো এবং খুব ভারী দ্রব্য ওজন করার জন্য ব্যবহৃত হতো কাঠের খণ্ডের এক প্রান্তে বেঁধে ওজন করা হতো। এবং ওই সময় যে পরিমাপের যে পদ্ধতি ছিল, কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সিন্ধু সভ্যতার লোকরা স্কেল ব্যবহার করত। আর সিন্ধু সভ্যতার সময় যে আমরা এখন স্কেল দিয়ে পরিমাপ করে, স্কেল তখন অত আগে তারা আসলে ওই স্কেলটা ব্যবহার করত। এবং তাদের যে স্কেলের দৈর্ঘ্য বর্তমানে আধুনিক স্কেলের দৈর্ঘ্যের সাথে তাদের স্কেলের দৈর্ঘ্য যদি করি, তখন তাদের স্কেলের দৈর্ঘ্য ছিল 20.62 ইঞ্চির সমান। এবং পরিমাপের নির্দিষ্ট ইঞ্চি কাটা হতো এবং হরপ্পাতে এই ধরনের পরিমাপ দণ্ড পাওয়া গেছে। এবং সিন্ধু সভ্যতা সবচাইতে বিষয়গুলো স্থাপত্যের যে দিকগুলো ছিল, আসলে অন্যান্য প্রাচীন সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতার স্থাপত্য সমূহের আসলে একটা বিশেষত্ব ছিল। নগরবাসী বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে এই নিচে কিছু যেসব স্থাপত্য তৈরি করেছিল, সেসবের মধ্যে সাধারণ বাড়িঘর। হ্যাঁ, সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বসত বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। কোথাও 2 কক্ষ বিশিষ্ট, কোথাও 5 কক্ষ বিশিষ্ট। বর্তমানে যে বাড়িঘর আছে পাকা দালান, ওইরকম সিন্ধু সভ্যতার 2 কক্ষ বিশিষ্ট এবং 5 কক্ষ বিশিষ্ট দালানের সন্ধান পাওয়া গেছে, যেগুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। এবং এই বাড়িগুলোর প্রবেশ দরজা সড়কমুখী হয়। আমাদের ওই যে বড় বড় সড়কের কথা বললাম, এই তাদের যে প্রবেশ দরজাগুলো সড়কমুখী হতো এবং বাড়িগুলোতে বিভিন্ন কক্ষ এবং কুয়া এবং আলাদা স্নানাগার থাকতো। প্রতিটা এই যে বাড়ি 2 কক্ষ বিশিষ্ট বাড়ি কিংবা 5 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকতো, এই বাড়িগুলোতে আসলে ওই যে পানি নেওয়ার জন্য কুয়ো থাকতো এবং হচ্ছে আলাদা গোসল করার জায়গা থাকতো। এছাড়া আসলে শয়ন কক্ষ, রান্নাঘর, প্রক্ষালন কক্ষ, গুদাম ঘর, বড় বড় বাড়িগুলো সজ্জিত থাকতো। তার মেইন যে বিষয়, প্রতিটা সভ্যতায় আসলে কিছু বিশেষত্ব থাকে এবং স্থাপত্যের কিছু দিক থাকে। প্রতিটা সভ্যতায় আসলে কিছু বিশেষত্ব থাকে। তো সিন্ধু সভ্যতার বিশেষ কিছু স্থাপনা, কিছু নিদর্শন থাকে। সিন্ধু সভ্যতায় ওইরকম যে সকল স্থাপনা ছিল, আসলে সাধারণত বাড়িঘর, সিন্ধু সভ্যতার যে নগর, হরপ্পার যে নগর ছিল, ওখানে বাড়িঘরগুলো আসলে আকৃতিগুলো ছিল, কোথাও 2 কক্ষ বিশিষ্ট কিছু বাড়িঘর ছিল, 5 কক্ষ বিশিষ্ট বাড়িঘর ছিল। এবং এই বাড়িঘরের যে কি বলে যে দরজা, এই দরজাগুলো সড়ক মুক্ত হতো। তাদের যে প্রধান সড়ক থাকতো, আর 35 ফুট, অন্তত 35 ফুট আর কি চওড়া যে সড়কগুলো থাকতো বড় বড়। তো এইসব বাড়িঘরের যে দরজা বা প্রবেশ মুখ সব ওই সড়কের দিকে থাকতো। এরপরে বাড়িঘরগুলোতে শয়ন কক্ষ থাকতো, প্রতিটা বাড়িঘরে আলাদাভাবে কুয়ো থাকতো, তারপর হচ্ছে স্নানাগার থাকতো, রান্নাঘর থাকতো, প্রক্ষালন কক্ষ থাকতো এবং গুদাম বাড়ি। এই সকল একটা বাড়িঘরে ছিল। বর্তমানে যেরকম আর কি আধুনিক যুগে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অত প্রাচীন সময়ে যে সভ্যতার একটা, যে সিন্ধু সভ্যতায় এইসব জিনিসগুলো আসলে দেখা গেছে। এরপরে তাদের যে প্রাসাদ সমূহ হতো, এগুলো বেশ বড় বড় প্রাসাদ তারা তৈরি করতো ওই সময়কার। শুনতে পাচ্ছেন কি ঠিকঠাক? আচ্ছা, তো ভিডিও
বৃহৎ বড় বড় যে প্রাসাদগুলো থাকতো, সিন্ধু সভ্যতায় স্থাপত্যিকগণ বেশ কিছু বৃহৎ প্রাসাদ তৈরি করে গেছেন এবং এগুলোর মধ্যে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত বৃহৎ হলঘর একটা বৃহৎ একটা হলঘর আছে, এটা এর মধ্যে অন্যতম আর কি। এই হলঘরটির দৈর্ঘ্য 80 বর্গফুট জায়গা জুড়ে এবং এবং মহেঞ্জোদারোতে আরো একটা বড় হলঘর পাওয়া গিয়েছে, এটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 230 ফুট এবং 78 ফুট, বিশাল একটা প্রাসাদ ছিল এখানে। হ্যাঁ, হরপ্পাতে এবং এই মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, এর স্থাপত্য ও সৌকর্যের গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল এবং বৃহৎ যে হরপ্পাতে যে বৃহৎ একটা স্নানাগার পাওয়া গেছে, এই স্নানাগারের দৈর্ঘ্য ছিল 180 ফুট দীর্ঘ এবং 108 ফুট প্রশস্ত। তো তৎকালীন ওই সময়ে যে সভ্যতাগুলো আসলে এগুলো তো আমরা চিন্তা করতে পারি না, এত প্রাচীন সভ্যতা। তখন এই যে রান্নাঘর, এই যে এখন যেটা আমরা সুইমিং পুল বলি বা স্নানাগার বলি, এসব সবকিছুই ছিল একটা আধুনিক একটা সভ্যতার মতো। এরপরে তাদের প্রতিরক্ষার জন্য যে দুর্গ ছিল, এই দুর্গগুলোতে তারা হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীতে প্রতিরক্ষার জন্য দুর্গ তৈরি করা হতো। এই দুইটা দুর্গ ছিল, দুর্গ দুটো 1200 ফুট দীর্ঘ এবং 600 ফুট প্রশস্ত ছিল এবং ইট দিয়ে পুরো করে এই দেয়াল তৈরি করা হতো এবং এই দুর্গের বাইরের অংশে 4 ফুট পুরো পোড়ানো ইটের একটি অতিরিক্ত দেয়াল ছিল। চারপাশে নজর রাখার জন্য তৈরি করা হয়েছিল সুউচ্চ পর্যবেক্ষণ ঘর। ওটাকে আমরা যেমন পর্যবেক্ষণ দেখার জন্য যে ঘর থাকে, যে শত্রুরা কোথায় উঁচু ঘর থাকে আসতেছে কিনা, বর্তমানে এগুলো ওয়াচ টাওয়ার বলে আসলে, ওই টাইপের বিষয়গুলো তখন ওই সিন্ধু সভ্যতায় আসলে যুক্ত ছিল। এবং সিন্ধু সভ্যতার যে শিল্পকলার দিকে আসি আমরা, সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ শিল্পকলার দিক থেকে গুরুত্বপূর্ণ আসলে সিন্ধু সভ্যতার ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ভাস্কর্য, চিত্রকলা, অলঙ্কার শিল্পের দক্ষতা এবং হরপ্পা মহেঞ্জোদারোর সমৃদ্ধি এগুলো নির্দেশ করে আসলে। ভাস্কর্যের ক্ষেত্রে যদি আমরা আসি, এক্ষেত্রে চুনা পাথরের মূর্তি পাওয়া গেছে ওই সিন্ধু সভ্যতায়। এগুলোর চুনা পাথরের মূর্তিগুলোর মধ্যে 7 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি ছিল মাথা ও মুখমণ্ডল। পাথর থেকে চমৎকারভাবে ঢেউ খেলানো উজ্জ্বল চুল তৈরি করা হয়েছিল, চমৎকার দক্ষতা প্রস্ফুটিত হয়েছিল ঠোঁট তৈরিতে। এরপরে সিন্ধু সভ্যতায় চিত্ররত মেয়ের মূর্তি পাওয়া গিয়েছে এবং এই মূর্তিটা হচ্ছে ব্রোঞ্জে নির্মিত ছিল এবং এই এটাই হচ্ছে সিন্ধু সভ্যতার লোকজনের শিল্পকর্ম নিয়ে কতটা কাজ করেছে সেটা এগুলো দিয়ে বোঝা যায়। এই মূর্তিটির চোখ, থ্যাবড়ানো নাক, কোঁকড়ানো এবং আলতোভাবে পায়ের উপর রাখা ছিল এবং মূর্তিটির চোখ ছিল চুলের গড়ন সিন্ধু সভ্যতার ভাস্কর্যের দক্ষতার পরিচয় বহন করে। এবং সিন্ধু সভ্যতায় বেশ কিছু পশু মূর্তির নিদর্শন পাওয়া যায় আসলে। মহেঞ্জোদারোতে বেশ কিছু ব্রোঞ্জের পশু মূর্তি পাওয়া গেছে, এগুলোর মধ্যে শিল্পমানের দিক থেকে যথেষ্ট উৎকৃষ্ট লাভ করেছিল ষাঁড় ও ছাগলের মূর্তি। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত পোড়ামাটির ভাস্কর্য সিন্ধু সভ্যতার শিল্পকর্ম উৎকর্ষের অন্যতম নিদর্শন। পোড়ামাটির উপর ক্ষুদ্রাকৃতির মানুষ ও জীবজন্তুর মূর্তি অত্যন্ত নৈপুণ্যের সাথে ফুটিয়ে তোলা হয়েছিল এবং সিন্ধু সভ্যতায় মানুষের মূর্তিও পাওয়া গিয়েছে। এর মধ্যে যে মানুষের মূর্তিগুলো ছিল, এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে বেশিরভাগই পুরুষ মূর্তি ছিল এবং এর নাক ছিল লম্বা, চিবুক বড় ছিল, মুখমণ্ডলে অনেক দাড়ি আর বক্রীন ছিল আসলে। মূর্তির পরনে বিভিন্ন রকমের অলঙ্কার ছিল। এই ভাস্কর্যগণ এই মূর্তিগুলো তৈরিতে তাদের হচ্ছে কমনীয়তা, এটা জিনিসটা ফুটিয়ে তুলত এবং জীবজন্তুর মূর্তিও পাওয়া গেছে। ইত্যাদি ঘটনাগুলো গরু, ষাঁড়, মহিষ, কুকুর, শুকর, হাতি, বানর, পাখি, এই সকল জীবজন্তুগুলো কিছু ভাস্কর্য আসলে সিন্ধু সভ্যতায় দেখা গেছে। এবং সিন্ধু সভ্যতার সংস্কৃতির উৎকর্ষের একটি বড় নিদর্শন হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত 2500 সিল আসলে। তখন আমরা এখন যে বিভিন্ন টাইপের সিল আছে, ওই এরকম প্রায় 2500 সিল পাওয়া গেছে এবং সিলগুলোতে যে বিভিন্ন রকমের পশু পাখি কিংবা মানুষের যে প্রতিকৃতি আঁকা ছিল আর কি। এই সিলগুলোতে যে মূলত আধা চিত্রলিপি, ষাঁড়, মহিষ প্রকৃতির প্রতিকৃতি থাকতো এবং বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ওই সিলগুলো। সম্ভবত সমুদ্র বাণিজ্য মেসোপটেমীয় অঞ্চলের দূরবর্তী দেশের মালপত্রের সাথে এই সমস্ত করা হতো। প্রমাণ হিসাবে মেসোপটেমিয়ার উর, কিশ প্রভৃতি অঞ্চলে প্রাপ্ত সিন্ধু সভ্যতার সিল উল্লেখযোগ্য। সিন্ধু সভ্যতার সিলগুলো থেকে এই যুগের লিখন পদ্ধতির উদ্ভাবনের তথ্য জানা যায়।
তবে এই সভ্যতার লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। সিলগুলো যে পাওয়া গেছে আসলে ওই সিলগুলোর ছবি দিয়ে যেটা বোঝা যাইতো, এর বাইরে আসলে ওই যে কিছু প্রতীক টাইপের কিছু লেখা ছিল, এগুলো আসলে কি বোঝাতো ওই জিনিসগুলো আসলে এখন আইডেন্টিফাই করতে পারে না যারা প্রত্নতত্ত্ব বিশারদগণ আছেন তারা। এছাড়া অন্যান্য কিছু শিল্পদ্রব্য পাওয়া গেছে তখনকার, এর মধ্যে খেলনা, বিভিন্ন রকমের খেলনা ছিল। খেলনাগুলোর মধ্যে মাটির তৈরি দুই চাকা ষাঁড়ের যে গাড়ি থাকে এই গাড়ি পাওয়া গিয়েছে, পোড়ামাটি ও তামার এক্কা গাড়ি, পাখি, এরকম কিছু খেলনারও নিদর্শন পাওয়া গেছে আসলে। এরপর অলংকার, সিন্ধু সভ্যতার স্বর্ণকারগণ অপূর্ব নকশায় অলংকার তৈরি করতে দক্ষ ছিল। তারা স্বর্ণ, রৌপ্য এবং তামা, ব্রোঞ্জে অলংকার তৈরি করত। তাদের তৈরি অলংকারের মধ্যে আংটি, বালা, নাকফুল, নেকলেস, কানের দুল, বাজুবন্ধ প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। এবং সিন্ধু সভ্যতায় মাটির তৈরি বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এখনকার সময় মাটিরা যেমন মাটি দিয়ে মোটা যেমন হাড়ি পাতিল তৈরি করে, এরকম কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে হচ্ছে পানি, শস্য, লবণ প্রভৃতি সংরক্ষণ করার জন্য কিছু পাত্র, এগুলো উল্লেখযোগ্য আর কি। এবং ধাতু দ্রব্য, বেশ কিছু ধাতু দ্রব্য পাওয়া গেছে। এর মধ্যে হচ্ছে যে রূপা, তামা, ব্রোঞ্জ, পাতিল, গ্লাস, এইগুলো আর কি ধাতু দিয়ে তৈরি করা হতো ওইকার সময়। এবং বিজ্ঞানের ক্ষেত্রে সিন্ধু সভ্যতার বেশ উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল। তারা তখন পাটিগণিতের যে বিষয়টা সেটা সিন্ধু সভ্যতার সময় অনেকটা আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত বিভিন্ন ওজনের যে বাটখারা, এই বাটখারার যে প্রমাণ দিচ্ছে যে সিন্ধু সভ্যতা সাধারণ পাটিগণিতের জ্ঞান অর্জন করেছিল। এবং সিন্ধু সভ্যতার সময় আমরা যখন জ্যামিতি পড়ি, ওই জ্যামিতির ধারণা সিন্ধু সভ্যতা থেকে আসে আসলে। হরপ্পা ও মহেঞ্জোদারোর যে নগরী, এই নগরীর নগর পরিকল্পনা, রাস্তা, নর্দমা, দালানকোঠা তৈরি সিন্ধু সভ্যতা জনগণের জ্যামিতিক জ্ঞানের পরিচয় বহন করে। তারা যে এই যে নগর তৈরি করেছিল, নগরের যে রাস্তা, বাড়িঘর, এই যে কুয়ো ছিল পানি নেওয়ার জন্য, ড্রেন ছিল, এগুলো সব একটা জ্যামিতিক প্যাটার্ন মেনে তারা এগুলো তৈরি করছিল। এবং ধাতুবিদ্যা, তামা ও টিন মিশ্রিত করে ব্রোঞ্জ এবং স্বর্ণরৌপ্য মিশ্রিত করে ইলেকট্রন তৈরি করে সিন্ধু সভ্যতার বিজ্ঞানীগণ ধাতুবিদ্যার ক্ষেত্রে তাদের অগ্রগতির কথা স্মরণ করিয়ে দেয়। রসায়ন বিদ্যা, চৌবাচ্চার দেয়ালে পানি নিরোধ করার জন্য বিটুমিনের প্রলেপ এবং স্বর্ণরৌপ্যের নকল পুঁতি তৈরির যোগ্যতা সিন্ধু সভ্যতাবাসীদের মধ্যে রসায়ন শাস্ত্রের উৎপত্তি অর্জনের স্মরণ করিয়ে দেয়। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সিন্ধু সভ্যতায় যে স্নানাগার ছিল, তো স্নানাগারগুলো থেকে পানি বের না হয়ে যায় এবং পানি পরিষ্কার থাকে, এই জন্য তারা তখনই হচ্ছে যাতে ওই যে কি বলে এখন ভিলেজের মতো যে বিটুমিন দিয়ে তৈরি করে তারা যে প্রলেপ দিত, ওইটার কারণে ছিল ওই যে চৌবাচ্চার মধ্যে পানি পড়ে থাকতো এবং পানিটা ভালো থাকতো। তো এগুলো আসলে রসায়ন বিদ্যার ফলাফল। এবং সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা, সিন্ধু সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন অলঙ্করণ, স্বর্ণ, রৌপ্য, ইলেকট্রাম প্রভৃতি মূল্যবান ধাতু ও কম মূল্যবান ধাতু যেমন তামা, ব্রোঞ্জ, পোড়ামাটি, দ্রৌপদী প্রমাণ করে যে এই সভ্যতা সাধারণত বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীতে বিভক্ত ছিল। যেমন সিন্ধু সভ্যতার সময় কৃষি ছিল, বয়ান শিল্প ছিল, মৃৎপাত্র, ইট তৈরি ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিযুক্তর কথা স্মরণ করে দেয়। এবং বড় বড় ঘরবাড়ি শহরবাসীদের অর্থনৈতিক সচ্ছলতার পরিচয় বহন করে। সামাজিক শ্রেণী, সিন্ধু সভ্যতার লোকজনের মধ্যে যা ওই সিন্ধু সভ্যতার ওই নগরীতে বসবাস করতে সামাজিকভাবে কিছু ভাগ ছিল আসলে। এটা কি সামাজিক মহেঞ্জোদারো ও খনন কার্যের ফলে পাওয়া তথ্য থেকে জানা যায় এখানে বসবাসকারী মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল আসলে। শিক্ষিত শ্রেণী, যোদ্ধা শ্রেণী, ব্যবসায়ী ও কারিগর, শ্রমজীবী শ্রেণী, এরকম বেশ কিছু শ্রেণীতে বিভক্ত ছিল। এবং শিক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী এবং জাদুকর যে গোষ্ঠী, এই গোষ্ঠীগুলো আসলে শিক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এবং দুর্গ ও দ্বার রক্ষাকারী গৃহ, প্রাপ্ত যুদ্ধ আসলো দ্বিতীয় শ্রেণীর অবস্থানকে চিহ্নিত করে আসলে। যারা হচ্ছে এই যে দুর্গ রক্ষা করতো, বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতো সিন্ধু সভ্যতাকে, তারা দ্বিতীয় শ্রেণীর ওখানে নাগরিক হিসেবে পরিগণিত হতো আসলে। এবং পরবর্তীকালে ভারতে সৃষ্ট ক্ষত্রিয় শ্রেণীর সমর্থক এবং এই তখনকার সময় যে যুদ্ধ করতো, এই যে এখন বর্তমানে যে হিন্দু ধর্মের মধ্যে বেশ কিছু ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই অনুযায়ী তারা ক্ষত্রিয় শ্রেণীর সমর্থক ছিল তখনকার সময়। এবং বিভিন্ন শ্রেণীতে ও পেশার লোকজনের অন্তর্ভুক্ত ছিল, যেমন রাজমিস্ত্রি, লিপিকর, শাঁখারি, স্বর্ণকার, তাঁতি, সুতার, এগুলো ওই প্রাচীন সভ্যতার সময় এই ভাগগুলো তৈরি হয়ে আসছে। এবং ওই সময় থেকে পরিবর্তনের মাধ্যমে এখন পর্যন্ত আমাদের সমাজে আসলে এগুলো
আছে এবং সেই অনুযায়ী কাজ করছে আসলে। এই যে শ্রমিক, কৃষক, মুঠে মজুর প্রভৃতি এরা যারা ছিল, এরা চতুর্থ শ্রেণীর লোক হিসাবে সিন্ধু সভ্যতায় পরিগণিত হতো। এরপর খাদ্য, নগরবাসী খাদ্য তালিকায় বিভিন্ন পশুর মাংস অন্তর্ভুক্ত ছিল, যেমন গরু, ছাগল, শূকর, হাঁস, মুরগি, কচ্ছপ ইত্যাদি। এই সিন্ধু সভ্যতার লোকজন এই জিনিসগুলো খেয়ে বেঁচে থাকতো। তবে তাদের প্রধান যে খাদ্য, এই খাদ্য ছিল আসলে গম। যব ও খেজুর তাদের প্রিয় খাদ্য ছিল। মাছ একটি সাধারণ খাদ্য ছিল। তারা খাবার হিসেবে দুধও গ্রহণ করত, যদিও তেমন প্রমাণ বেড়ে না, তথাপি মনে হয় সিন্ধু সভ্যতার মানুষের সবজি এবং ফল। সিন্ধু সভ্যতার যে অর্থনৈতিক অবস্থা, সিন্ধু সভ্যতার জনগণ একটি ব্যস্ত ও বিস্তৃত অর্থনৈতিক জীবন গড়ে তুলেছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা কৃষি, শিল্প, বাণিজ্যের পরিচয় পাওয়া যায়। কৃষি প্রধানত সিন্ধু সভ্যতা জনগণের ছিল জনগণের জীবন ধারণের প্রধান অংশ ছিল কৃষি, এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয় এই সভ্যতার মূল উৎপাদিত যে শস্য ছিল গম, বার্লি, তুলা। কৃষিকাজে সার ব্যবহার করা হতো এবং উর্বর উপত্যকায় উৎপাদিত অতিরিক্ত ফসল অকৃষিজীবীদের চাহিদা পূরণ করত। এরপরে সিন্ধু সভ্যতার যে শিল্প, সিন্ধু সভ্যতার কারিগররা বিভিন্ন দ্রব্য প্রস্তুত করত। ধাতব শিল্পী যারা ধাতব শিল্প হিসেবে তামা ও ব্রোঞ্জের বিভিন্ন অস্ত্র এবং ব্যবহার্য জিনিসপত্র, হাঁড়ি পাতিল এগুলো তৈরি করত। এরপরে হচ্ছে সিন্ধু সভ্যতার যে বয়ান শিল্পীরা ছিল, বয়ান শিল্পেরও বিকাশ ঘটেছিল। তারা তুলা এবং পশম দিয়ে কাপড় বুনত। এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন নির্মাণ কার্যে কাঁচ এবং আগুন পোড়া উভয় ধরনের ইটই ব্যবহার করা হতো। হরপ্পা ও মহেঞ্জোদারোতে অনেক ইটের ভাটা গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। তবে এসব সভ্যতায় হাতির দাঁতের চিমনি, হাতির দাঁতের সুচ, কাঠের হাতল বিশিষ্ট তামা ও ব্রোঞ্জের আয়না, মৃৎপাত্র, সিল এসবও ছিল আসলে। এবং সিন্ধু সভ্যতার যে ব্যবসা বাণিজ্যের ধরনটা কেমন ছিল? সিন্ধু সভ্যতা কারিগররা পর্যাপ্ত দ্রব্য সামগ্রী তৈরি করত। এসবের চাহিদা ভারতের বিভিন্ন অংশ ছাড়াও বহির ভারতের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। ফলে রাজস্থান, গুজরাট এসবের সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক একটা সম্পর্ক ছিল। এবং বহির্বাণিজ্য হিসাবে পারস্য, আফগানিস্তান, মেসোপটেমিয়া, মিশরের সাথে তাদের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। সিন্ধু সভ্যতার বণিকগণ মিশরের ক্রিতে সওদাপথে পণ্য নিয়ে আসতো, এবং এর প্রমাণ হিসেবে প্রত্নতাত্ত্বিকগণ হরপ্পা ও মহেঞ্জোদারো এবং আরব সাগরের নিকট সিন্ধু নদের মোহনায় সিন্ধু ভাষাতে তৈরি জাহাজ ও নৌকা আবিষ্কার করেছে। তো তারা সিন্ধু সভ্যতার লোকজন যে ব্যবসা বাণিজ্য করতো, যে কারণে তারা নদীর তীরে এই সভ্যতা গড়ে তুলেছিল। এবং তখনকার সময় এই যে ব্যবসা বাণিজ্যের জন্য, পরিবহনের জন্য এই যে জাহাজ এবং যে নৌকা টাইপের জিনিসপত্রের সন্ধান পাওয়া গেছে, এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন দেশে আসলে এই যে ব্যবসা বাণিজ্যের কাজগুলো পরিচালনা করতো। এবং সিন্ধু সভ্যতার রাজনৈতিক অবস্থায় যদি আসি, হরপ্পা ও মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারোর পরিমাপ পদ্ধতি, রাস্তা তৈরি, সুনিয়ন্ত্রিত নাগরিক সুবিধা প্রমাণ করে যে সিন্ধু সভ্যতা একটি শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো বিভিন্ন প্রাসাদ, নাগরিক সুবিধাবাদীর আলোকে বলা যায় যে এই সভ্যতায় একটি সংগঠিত প্রশাসনিক কাঠামো ছিল। এবং বিভিন্ন সিল থেকে ধারণা করা যাচ্ছে যে সিন্ধু সভ্যতায় রাজার অস্তিত্ব ছিল, কিন্তু এই রাজারা বংশানুক্রমিক ছিল কিনা এই ধারণাটা পাওয়া যায় না। এবং সিন্ধু সভ্যতায় ধর্মীয় অবস্থা ছিল এবং বিভিন্ন ধর্মের লোকজন ছিল। সিন্ধু সভ্যতায় প্রকৃত ধর্মীয় অবস্থা, ধর্মীয় দর্শন সম্পর্কে তেমন জানা না গেলেও প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে একটি ধারণা তৈরি করা যায় যে অসংখ্য টেরাকোটার ক্ষুদ্র মূর্তির অধিকাংশ ছিল মহিলা। এবং এই ধারণা থেকে ধারণা করা হয় সিন্ধু সভ্যতায় মাতৃ পূজা করা হতো। এবং সিলগুলির উপর গবেষণা চালিয়ে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেছেন যে এখানে পুরুষ দেবতা হিসেবে শিবের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে আসলে। এবং এই যে দেবতা, এই দেবতারা বিভিন্ন নামে পরিচিত ছিলেন, যেমন তিনটি মুখ থাকার কারণে তিন মুখা, যোগেশ্বরা, মহাযোগী অথবা পশুপতি, চূড়ান্তভাবে শিব। এবং এই সময় সিন্ধু সভ্যতার পাখি পূজার একটা প্রচলন ছিল। এবং সিন্ধুবাসীরা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কেও তারা বিশ্বাস করতো, যে মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। সিন্ধু সভ্যতার যে লিখন পদ্ধতি 1925 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার 2500টি সিলে চিত্রলিপি পাওয়া গিয়েছে, কিন্তু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক
এবং ভাষাবিদগণ সিন্ধু সভ্যতার লিপির যে কাঠামো, এই কাঠামো পাঠোদ্ধার করতে পারেনি। তবে প্রাচীন ভারতীয় লিপির উদ্ভাবনের যে কৃতিত্ব সিন্ধু সভ্যতা থেকে জনগণকে দেওয়া যায়। আধুনিক কালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক CHR রাও বের করে দেখিয়েছেন যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের এক বড় অংশ ইন্ডো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। এবং এই গবেষণায় একটা পর্যায়ে চূড়ান্ত হয় যে প্রথম দিকে লেখার জন্য 360টি চিহ্ন ব্যবহার করা হতো এবং শেষে হরপ্পা যুগে এসে তার 20টি চিহ্নতে দাঁড়ায়। এবং এই 20টি চিহ্নের মধ্যে 14টি ছিল প্রাচীন ক্যানেনীয় অথবা প্রাচীন প্যালেস্টাইনীয় ফিনিশীয় চিহ্ন। এবার সিন্ধু সভ্যতার আসলে কিভাবে হারিয়ে গেল কিংবা পতন হলো এই বিষয়ে আসি। ঐতিহাসিকগণ সিন্ধু সভ্যতার পতনের পিছনে বেশ কিছু কারণও আইডেন্টিফাই করছে। আসলে এগুলোর মধ্যে বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ, শহর প্রতি ধ্বংসপ্রাপ্ত হয়, পার্শ্ববর্তী অঞ্চলের আক্রমণকারীদের হাতে পতন ঘটে এবং অভ্যন্তরীণ সংকটের কারণে এই সভ্যতার অবসান ঘটে। এগুলোর মধ্যে প্রত্নতাত্ত্বিকগণ মোটামুটি নিশ্চিত হয়েছেন যে 2750 খ্রিস্টপূর্বাব্দে প্রলয়ঙ্কারী বন্যায় হরপ্পা ও মহেঞ্জোদারো শহরের অববিলুপ্তি ঘটে। এবং সিন্ধু সভ্যতার নির্মাতা প্রয়োজনীয় তথ্য প্রমাণ না থাকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলীর উপর ভিত্তি করে সিন্ধু সভ্যতার নির্মাতারা কারা ছিলেন সে ব্যাপারে ধারণা করা হয়। তবে সিন্ধু সভ্যতা মানুষদের প্রাপ্ত কঙ্কাল বিশ্লেষণ করে নৃতাত্ত্বিকগণ মনে করেন যে এই সভ্যতার অধিবাসীগণ দ্রাবিড়, অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলীয় এবং আলপাইন গোত্রভুক্ত ছিল। তবে এদের মধ্যে দ্রাবিড়দের সংখ্যাই বেশি ছিল। এই কারণে পণ্ডিতদের ভাষা দ্রাবিড়গণ ছিল সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা। এবং এই যে সিন্ধু সভ্যতা আসলে কতখানি জায়গা জুড়ে বিস্তৃত ছিল আমরা সেটা দেখি। প্রথম দিকে ধারণা ছিল শুধুমাত্র সিন্ধু উপত্যকা এই সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিকগণ খননের মাধ্যমে প্রাপ্ত যে নিদর্শনের ধারণাকে পরিবর্তন করেছে। দক্ষিণে নর্দমা নদী মোহনায় সমকালীন সাংস্কৃতিক সন্ধান মিলেছে। হরপ্পার সাংস্কৃতিক যে বিস্তার, এই বিস্তার ঘটেছে পশ্চিমে সোয়ান, কাথিওয়ার এবং গুজরাট পর্যন্ত। এছাড়া রাজস্থান, সিন্ধু অন্তর্গত চাঁদপুর, দারোতে এবং আহমেদাবাদ লেথালে ছিল। এবং মহেঞ্জোদারো সংস্কৃতি পতন ঘটেছিল হরপ্পা সংস্কৃতির কিছু পূর্বে। পাকিস্তানের পোর্ট ডিজি, আমরি, ঝুমকা প্রভৃতি অঞ্চলে এই সংস্কার বিস্তার ঘটেছিল। এই সংস্কৃতির বিস্তার ঘটেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো সম্মিলনে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার যে বিস্তার, এই বিস্তারকে সীমায়িত করা যায়। আসলে উত্তরের যে হিমালয় পাদদেশ থেকে ভারতের মরুভূমি পর্যন্ত, দক্ষিণে আরব সাগর থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত সিন্ধু সভ্যতার বিস্তৃতি ছিল। এই হচ্ছে পুরোপুরি সিন্ধু সভ্যতার যে মূল বিষয়গুলো। এগুলো যখন আপনারা পড়বেন একটু ডিটেল বই দেখে পড়বেন, যাতে হচ্ছে প্রশ্ন লেখার সময় একটু বিস্তারিত লেখা যায়। এগুলো যদি আমরা একেবারে সামারাইজ করি তাহলে বিশেষ করে যে বিষয়গুলো আসলে মেইন সিন্ধু সভ্যতার যে খনন কার্য করা থেকে শুরু করে খনন কার্যের পর যে আবিষ্কৃত হওয়ার পর থেকে এখানে মূল বিষয় ছিল যে সিলমোহর আবিষ্কার হওয়া। এই সিলমোহর আবিষ্কার হলে সিলমোহরের বিভিন্ন রকমের হচ্ছে চিহ্ন, পশু পাখি কিংবা মানুষের চিহ্ন ছিল এবং কিছু লিপি ছিল, যে লিপিগুলো আসলে আবিষ্কার করা যায়নি যে কিভাবে বা এগুলো দিয়ে কি বোঝায়। এরপর তাদের যে নগর পরিকল্পনা, এই নগর পরিকল্পনা যদি সমৃদ্ধ ছিল, নগরে যে বড় বড় রাস্তা ছিল, পানি সরবরাহের ব্যবস্থা ছিল, পয় প্রণালীর ব্যবস্থা ছিল, ডাস্টবিন ছিল এবং সড়কবাতি, নগর প্রতিরক্ষা এগুলো ছিল। এবং তারা পরিমাপ পদ্ধতি যখন আবিষ্কার করেছিল, তারা ওজন দিতে পারতো, পরিমাপ করতে পারতো। স্থাপত্যের দিক দিয়ে তাদের ঘর বাড়ি এবং বড় বড় প্রাসাদ তৈরি করতো, যে বড় বড় সুইমিং পুল তৈরি করতো এবং তারা প্রতিরক্ষার জন্য দুর্গ তৈরি করতো। এগুলো হচ্ছে আর কি সিন্ধু সভ্যতার যে স্থাপত্যের দিক। এরপরে শিল্পের দিক আছে, তারা তখন চুনা পাথরের মূর্তি তৈরি করতো, এরপরে ব্রোঞ্জ বা পিতলের কিছু মূর্তি, জিনিসপত্র এইসব তৈরি করতো। মাটির খেলনা পাওয়া গেছে। এরপরে হচ্ছে ধাতব কিছু খেলনা পাওয়া গেছে। এসব হচ্ছে যে শৈল্পিক যে দিকগুলো, এগুলো সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। এবং পরবর্তীতে যে বিষয়গুলো আসবে, সিন্ধু সভ্যতার যে বিজ্ঞানের যে একটা প্রভাব ছিল, তখনকার সময় পাটিগণিত, জ্যামিতি, ধাতুবিদ্যা
এই বিষয়গুলো যে আবিষ্কার হয়েছিল বা তারা এগুলোর যে প্রমাণ তাদের নগরীতে দিয়েছিল, এই জিনিসগুলো আমরা হাইলাইট করতে পারি। তারপর তাদের সামাজিক অবস্থা, তাদের যে 4টা শ্রেণীতে ভাগ ছিল লোকজন, এবং এই শ্রেণীগুলো কীভাবে তারা নির্ধারণ করছিল এগুলো বলতে পারি। বা তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থার মধ্যে কৃষি, শিল্প এবং ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করতো, এইগুলো ছিল। তারপর রাজনৈতিক অবস্থা, তাদের ওই সময় একটা ছোটোখাটো রাজনৈতিক একটা ব্যবস্থা ছিল, ওইভাবে তারা তাদের নগরী পরিচালনা করতো। এবং তাদের একটা ধর্মীয় কিছু বিশ্বাস ছিল, তাদের ওই সময় তারা কিছু দেবদেবীর যে মূর্তি পাওয়া গেছে এবং তারা পরকালে বিশ্বাস করতো, এই বিষয়গুলো ছিল। এবং তাদের নিজস্ব কিছু লিখন পদ্ধতি ছিল। এবং সিন্ধু সভ্যতার পতন যেভাবে ঘটে বন্যা ভূমিধস এবং হচ্ছে শত্রুর আক্রমণের কারণে, এই বিষয়গুলো মূল কথা হচ্ছে এই যে বিষয়গুলো আপনারা যখন করবেন, বিষয়গুলো ডিটেলস করবেন, এই বিষয়গুলো হাইলাইট করবেন। আর মূলত কি পয়েন্টগুলো হচ্ছে এই বিষয়গুলো, এবং এই বিষয়গুলো ডিটেল লিখলে আসলে আশা করা যায় যে সিন্ধু সভ্যতা সম্পর্কে বেশ ভালো প্রশ্ন আনসার করতে পারবেন। আজকের মতো হচ্ছে সিন্ধু সভ্যতার থিওরি ক্লাস এতটুকুই। এরপরে হচ্ছে আমরা